সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটে নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সুবর্ণা দাস। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। দিদি, আদাব। আদাব। কেমন আছেন? জি, সৃষ্টিকর্তার কৃপায় আপনাদের দয়ায় ভালো আছি। দিদি, প্রযুক্তির যুগে সাহিত্য চর্চায় কোনো প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করেন? এ ব্যাপারে আপনি কি ব্যাখ্যা দাঁড় করাবেন? থ্যাংক ইউ। আসলে প্রযুক্তির যুগে আমার দৃষ্টিতে কোনো প্রতিবন্ধকতা নেই বলে আমার মনে হয়, বরঞ্চ প্রযুক্তির যুগে সাহিত্য চর্চা আরও বেগবান এবং আধুনিক হয়েছে। কারণ আগে সহজেই অনুমেয় যে আগে সাহিত্যিক কবিরা অনেক কষ্ট করে একটি কবিতা ছাপাতো, লেখা ছাপাতো, বই প্রকাশ করত। কিন্তু এখন একটি অ্যাকাউন্টের মাধ্যমে সারা বিশ্বে তার সাহিত্য প্রতিভা ছড়িয়ে দিতে পারে। একদম মাটির আনাচে কানাচে থেকে শুরু করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে এবং সবার সামনে আনতে পারে একটি অ্যাকাউন্ট ব্যবহার করে। সুতরাং আর তাছাড়া বিভিন্ন যে আয়োজনগুলো হয় কবি সাহিত্যিকদের, সেগুলো খুব সহজে জানতে পারে মেসেজগুলো এবং সেখানে অংশগ্রহণ করতে পারে। তাই যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নত হয়েছে। তাই কোনো প্রতিবন্ধকতা আমার মতে নেই, আরও বেগবান হয়েছে চর্চাটা। ভালো বলেছেন যে প্রতিবন্ধকতা তো নেই, আরও বেগবান হয়েছে। ভালো বলেছেন দিদি। পাঠ্যাভ্যাস গড়ে তুলতে পাড়ায় পাড়ায় কিংবা সারা বাংলাদেশে কি কি সরকারি পদক্ষেপ নেওয়া যেতে পারে যা পাঠাগার আন্দোলনকে আরও জোরদার করবে বলে আপনি মনে করেন? পাঠ্যাভ্যাস গড়ে তোলা খুবই প্রয়োজন। আর ইতিমধ্যেই অনেক যে পদক্ষেপগুলো রয়েছে সরকারিভাবে, যেমন মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা হচ্ছে মাসব্যাপী। তো বাংলা একাডেমি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। তাছাড়া আমার যে দুটো বিষয় মনে হয় যে আমরা যদি উপজেলা ভিত্তিক বইমেলার আয়োজন করি এবং সেটি বিভিন্ন উপজেলায় সারা বছর ধরে চলতে থাকে, তাহলে একদম প্রান্তিক পর্যায়ে একদম মাটির কাছাকাছি বইগুলো পৌঁছে যাবে এবং সকলের হাতে হাতে বই শোভা পাবে। তারপরে আরেকটা বিষয় হতে পারে, যেটা হলো বিদ্যালয় প্রাঙ্গণে একটি উন্মুক্ত পাঠাগার গড়ে তোলা যদি হয় প্রতিটি বিদ্যালয়ে, তাহলে আরও পাঠক সমাবেশ ঘটবে এবং বই পড়ার প্রতি আরও মানুষের আগ্রহ জন্মাবে। দিদি, দিনে দিনে পাঠক কমে যাচ্ছে। সংকট কি পাঠকের নাকি আমাদের বাস্তবসম্মত কোনো পদক্ষেপের? শিক্ষার্থীদের এবং অভিভাবকদের দৃষ্টিভঙ্গি হচ্ছে কেবলমাত্র তাদের সার্টিফিকেট ভালো মান করতে হবে, সার্টিফিকেটে ভালো মান করতে হবে এবং তাকে ভালো একটা পেশাতে ঢুকতে হবে, এই দৃষ্টিভঙ্গিটা। আর সংসার জীবনে ঢুকে অর্থ এবং সংসার কিভাবে ঘুচানো হবে, পেশা জীবন কিভাবে আরও কেরিয়ার গঠন করা হবে, সেই দিকে মন থাকে। একটা পর্যায়ে দেখা যায় যে শেষ বয়সে মানুষ বই পড়ার দিকে আকৃষ্ট হয়। কিন্তু আমাদের শিক্ষার্থী জীবন থেকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে এবং অভিভাবকদের এখানে সম্পৃক্ততা করতে হবে। যে কি পরিবর্তন করা যেতে পারে দিদি? এইখানে হচ্ছে যে অভিভাবকদের বলতে হবে যে একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠতে, বিবেকী মানুষ হয়ে গড়ে উঠতে পাঠের কোনো বিকল্প নেই। তো পড়াশোনার পাশাপাশি তোমাকে অন্যান্য বই, অন্যান্য সাহিত্য চর্চা করতে হবে এবং এর মাধ্যমে তুমি সুন্দর একটি সৃজনশীল মানুষ হয়ে গড়ে উঠবে। তো এই পরিবর্তনগুলো যদি আমরা আনি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, তাহলে অবশ্যই আমরা পাঠক পাবো। ভালো কথা বলেছেন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তবে বইমেলা কিন্তু পাঠক বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সাহিত্যের দুটি মাধ্যম পঠন পাঠনের আমাদের দেশে রয়েছে, প্রিন্ট থেকে পড়ি অথবা বই থেকে পড়ি। আপনি দুইটা মাধ্যমকে এক মনে করেন? না, আসলে যেটা আমি মনে করি যে একটি বই, এই যে আমার হাতে একটি বই, তো যখন আমি বইটা হাতে পাই, এর কিন্তু শিল্প সত্তা অন্যরকম।
এর চাহিদা অন্যরকম, এবং এটা হাতে পাওয়ার সাথে সাথে বই পড়ার দিকে একটা মানে তীব্র আগ্রহ জন্মে, এবং বইটা কিন্তু সুন্দরভাবে আমরা পড়ি, নিখুঁতভাবে, কোনো রকম এখানে মনোসংযোগ একটা নষ্ট হয় না। গন্ধও পাওয়া যায় একটা হ্যাঁ, ভালো। নষ্ট হয় না, একসাথে সবগুলো একসাথে বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যদি নেট থেকে বই পড়ি তাহলে দেখা যাচ্ছে যে অন্যদিকে আমাদের মনটা চলে যাচ্ছে, কারণ এখানে তো অনেক কিছু সমাবেশ রয়েছে নেটে। তো এই জন্য অবশ্যই প্রিন্ট করা বই এবং হাতে যে বইটা, এই বই একদম পড়ার জন্য উত্তম। ঠিকই বলেছেন, নেটে পড়া বই আর প্রিন্ট করা বই আসলে এক হতে পারে না। এক হতে পারে না। নেটে পড়া বইয়ের আবেগ ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। আর বই থেকে প্রিন্ট করা বই বা কবিতা, গল্প যাই পড়ি শিল্প এটা সমৃদ্ধ। ক্ষণস্থায়ী নয়, এবং একজন পাঠককে কিন্তু আকৃষ্ট। তার চৈতন্য বোধকে নাড়া দেয় এবং রচনা বিবেচনা করার একটি শক্তি দেখা যায় পাঠকের মধ্যে। কবি কিংবা সাহিত্যিক হওয়াটা কতটুকু সুখকর বলে আপনি মনে করেন? নিঃসন্দেহে সুখকর। একটা সৃষ্টি যখন একজন কবি সাহিত্যিক করে, তার মনের মধ্যে অনেক একটা তৃপ্তি, অনেক নিজের সৃষ্টি একটা করলো, খুব শান্তি মনে হয়। আর এটা নিঃসন্দেহে অত্যন্ত সুখকর। তবে সাংসারিক চাপে বা পেশাগত চাপে অনেক সময় দীর্ঘ সময় ধরে, অনেক সময় যদি কলম নিয়ে না বসতে হয়, তখন তার মধ্যে খুব একটা কষ্ট কুরে কুরে খায়, কতক্ষণে সৃষ্টি করবে। আপনি কি মনে করেন প্রযুক্তির পাশাপাশি, অর্থাৎ প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি আমাদের বিজ্ঞান বিষয়ক প্রচুর বই আরও বেশি বেশি করে পড়া উচিত? অবশ্যই প্রযুক্তি হচ্ছে হাতে কলমে, কিন্তু বই থেকে আমাদের তথ্য সমস্ত কিছু সংগ্রহ করতে হবে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করতে হবে, ভালো করে জানতে হবে, বুঝতে হবে, এরপরে প্রযুক্তির মাধ্যমে সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই, ভালো করে অবশ্যই বই পড়তে হবে বিজ্ঞান প্রযুক্তির পাশাপাশি। আপনি একজন কথা সাহিত্যিক, কবি। আপনি জানেন যে বর্তমান যুগে একটি গল্প বা উপন্যাসে কাহিনী বিস্তার থাকে বা কাহিনী বিস্তার আমরা লক্ষ্য করি, কিন্তু অনেকে মনে করেন বা অনেকে বলেন যে বর্তমান উপন্যাস বা গল্পে কাহিনী বিস্তার আছে কিন্তু নতুনত্ব নেই। এই গল্পে কাহিনী পরিবর্তে নতুনত্ব কিভাবে আনা যেতে পারে বলে আপনি মনে করেন? খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আগের উপন্যাসগুলো, গল্পগুলো আমরা যেগুলো, নতুনত্ব থাকতো। হ্যাঁ, যেগুলো আমরা দেখি একদম মাটির কাছাকাছি, যেগুলো যেমন পদ্মা নদীর মাঝি, তারপরে হলো সেই যেটা পথের পাঁচালী, সেগুলো একদম নিখুঁতভাবে জীবনচিত্র ফুটে উঠেছে। হ্যাঁ, যৌথ পরিবার, বিভিন্ন পরিবার ফুটে উঠেছে। কিন্তু বর্তমানে কিন্তু একক পরিবার এবং নানা ধরনের আত্মকেন্দ্রিক স্বার্থপরতা আমাদের মধ্যে রয়েছে, যার কারণে আমরা উপন্যাসে একদম সেই নিখুঁত জীবনচিত্রগুলো তুলে ধরতে পারছি না, হয়তোবা এই কারণে আমাদের ঘাটতিগুলো রয়েছে। তবে নতুনত্ব আনতে হলে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমি যদি গ্রামীণ চিত্রপট ব্যাখ্যা করতে যাই, গ্রামীণ জীবনচিত্র, তাহলে সেই মাটির কাছাকাছি যেতে হবে, তাদের সাথে মিশতে হবে, তাদের জীবনগুলো অনুধাবন করতে হবে। সেইটা যদি নিখুঁতভাবে আমরা নিপুণভাবে তুলে আনতে পারি, তাহলে সেটা আরও নতুনত্ব হবে। আর বর্তমান যে প্রেক্ষাপট, সেটা নিয়ে লিখতে হবে, আর সুদূর প্রসারে চিন্তাও করতে হবে, তাহলে নতুনত্ব আসবে। দিদি, আপনি কবি এবং কথা সাহিত্যিক, তো আপনার কাছ থেকে আজকে নিশ্চয়ই একটি কবিতা শুনব। হ্যাঁ, ধন্যবাদ। এবার 2025 বইমেলায় আমার প্রকাশিত কাব্যগ্রন্থ নীলপদ্ম, সেখান থেকে আমি একটি কবিতা, স্বরচিত কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতার নাম সবুজ হৃদয়। ভালোবাসো নদী ঝিল, দুরন্ত গাংচিল, ভালোবাসো ফুল ফল পাখি, ভালোবাসো বনবিথি, নিসর্গ সমনীতি, ভালোবাসো বিনে সুতা রাখি, ভালোবাসো নভনীল শুকতারা ঝিলমিল, ভালোবাসো রিমঝিম ধারা, সুখে হাসো সুখে ভাসো, প্রিয়জনে ভালোবাসো, সুখে সুখে হও মাতোয়ারা, ভালোবাসো প্রতিবেশী, আপন যে তারা বেশি, হাতে হাতে থাকো পাশাপাশি, ভালোবাসো দিনজনে, মমতার ছায়াসনে, কিনে নাও সে মুখের হাসি, ভালোবাসো প্রয়োজন সুন্দরে সুবচন, কর্মতে সততার নীতি, সমীরণে গুঞ্জন, সুশোভিত আয়োজন, ভালোবাসো প্রেমময় প্রীতি, সোনালি এ ক্ষণধারা, মনময় আখি তারা, ভালোবাসো স্বরলিপি ক্ষণ, ভালোবাসো স্রষ্টাকে, তাহাকে মননে রেখে
তোরে যাও এ পৃথি জীবন। বাহ, একটি আবেগঘন একটি কবিতা শুনলাম দিদি। এবার জানতে চাই, একটু ব্যক্তিগত প্রশ্নে যাব। জানতে চাই আপনার পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবন, এ বিষয়ে আপনি কি বলবেন? সৃষ্টিকর্তাকে ধন্যবাদ প্রথমত আমাকে পৃথিবীতে জন্মদানের জন্য। তারপরে আমার মা বাবাকে ধন্যবাদ। আর আমি পারিবারিকভাবে সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি, আপনাদের আশীর্বাদে। আমার হাজব্যান্ড অগ্রণী ব্যাংকে চাকরি করেন, উনি এজিএম। আর আমার ছেলে মেয়ে? 2 ছেলে। বড় ছেলে বুয়েট থেকে পাশ করেছে, সিভিল ইঞ্জিনিয়ার। আর ছোট ছেলে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছে, সিএসসিতে। তো আমার যেটা আমি বলবো ব্যক্তিগত জীবন, আমি একটু সামান্য তুলে ধরি। আমার আসলে এসএসসি পাশের পরে বিয়ে হয়ে যায়। তারপরে আমি এসএসসি পাশ করেছি, বিএসএস করেছি, এমএসএস করেছি, বিএড করেছি, ডাবল এমএ করেছি, কাব্যতীর্থ করেছি, শিক্ষকতা পেশায় ঢুকেছি। আমি একজন শিক্ষক। একজন কবি কিংবা লেখক হিসাবে প্রেম এবং বিরহ কোনটা আপনার কাছে সুখকর? সুখকর সৃষ্টি করার মধ্যেই অবশ্যই সুখ, তবে লেখক হিসাবে প্রেম তো ক্ষণিক একটা অনুভূতি, বাট বিরহের মধ্যে আমি বেশি সুখ পাই। এখানে অপেক্ষা রয়েছে, কষ্ট রয়েছে, জ্বালা রয়েছে, যন্ত্রণা রয়েছে, দগ্ধতা রয়েছে। তো এই আবার সেখান থেকে উত্তোলনের পথ রয়েছে, নিজেকে বোঝানোর বিষয় রয়েছে। তো বিরহটাকেই আমি একটু বেশি প্রাধান্য দিই সৃষ্টির ক্ষেত্রে। বিরহকে কখনো ভয় পান না তো? না, বিরহ থেকে বিরহে আমি হাসতে পারি, আমি কষ্ট লুকাতে পারি, কষ্ট সহ্য করতে পারি, এই ধারণ ক্ষমতাটা আমার রয়েছে, এবং বিরহের থেকে আমি সৃষ্টি করতে পারি। বাহ দিদি, শেষ প্রশ্ন। দোষ গুণ নিয়েই তো মানুষ, কিন্তু অনেকেই দোষ গুণ সেভাবে জনসম্মুখে প্রকাশ করেন না, চেপে রাখেন। কিন্তু আজকে তো আপনাকে চেপে রাখতে আমরা দেব না। জানতে চাই আপনার ভিতরের একটি গুণের কথা, জানতে চাই আপনার ভিতরের একটি দোষের কথা। আপনি এটেল নিউজ দর্শকদের উদ্দেশ্যে দোষ গুণ নিয়ে এই জীবনটি কিভাবে উপলব্ধি করেন সে বিষয়ে আজকে জানব। আমি আমাকে মূল্যায়িত করতে খুব পছন্দ করি। আমি মনে করি যে আমার দোষ যদি কেউ দেখিয়ে দেয়, সেটা আমি সত্যি খুশি, আমি সংশোধন হতে পারবো। আর আমি অকপটে স্বীকার করে আমি কোনো দোষ করলে। তবে আমার যে গুণটা আমি বলবো সেটা হচ্ছে, একটি গুণের কথা তো বললেন, আমার একটি বড় গুণ হচ্ছে ক্ষমাশীলতা। আর যে বড় একটা দোষ সেটা হচ্ছে অলসতা। আমি সুযোগ পেলেই খুব অলসতা করি, আর যদি অলসতাটা কাটিয়ে উঠতে পারি, আমি আরও অনেক অনেক সৃষ্টি করতে পারবো। ধন্যবাদ দিদি আপনাকে আমাদের এটেল নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত আপনাকে, এবং ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশের বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক সুবর্ণা দাসের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।